Good morning, viewers. Welcome to my channel Kya Ki Sapne. If you are my new friend, please subscribe my channel and एक like तो बनता ही है यार. चलो, let's start. গল্প হলেও সত্যি. হ্যালো দর্শক বন্ধু, আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আগের দিন আমরা একান্নপত্তি পরিবারের মেজবাবুকে নিয়ে কিছু কথা বলতে শুরু করেছিলাম, তো তারই কন্টিনিউশনটা একটু করি। আজকে শুনুন মেজবাবু আর কি কি করতে পারেন। মেজবাবু ভীষণ ভুলে যাওয়া মানুষ, মানে কোন কাজটা উনি করতে এসেছেন বা কোন কাজটা ওনার এখন করা উচিত বা উনি কোথায় রয়েছেন, এক এক সময় উনি ওটাও ভুলে যান যে আমি কোথায় রয়েছি। তো সেই ব্যাপারটা তো মোটামুটি আমরা আজকের দিনেও অনেক জায়গায় দেখতে পাই। আর দেখুন, সব বিষয়ের জন্য তো আর পুরস্কার ঘোষিত হতে পারে না। যদি এই ভুলে যাওয়া মানুষদের, মানে এই কোয়ালিটির ওপরে যদি একটা পুরস্কার ঘোষণা হয়, তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে একটা টাফ কম্পিটিশন কিন্তু হবেই। কারণ ইন্ডিয়াতে আমরা ভালোই এরকম দেখতে পাই যারা ভীষণ ভুলে যায়। তারা সেই ভুলে যাওয়ার কাজটা কেন করে সেই ব্যাপারে আমরা খুব একটা কথা বলতে পারি না। তো যাই হোক, আমরা মেজবাবুকে নিয়ে বলছি। মেজবাবু সেই প্রকৃতিরই ছিলেন। তো মেজবাবুর একটা ভুলের একটা দিনের একটু ঘটনা বলি, যার সম্বন্ধে মেজবাবুর একটা, প্রত্যেক মানুষের একটা জাত থাকে, তো একটা কোয়ালিটি থাকে, তো সেই কোয়ালিটিটা আমরা বুঝতে পারবো। তো মেজবাবু বাজারে যাবেন। তো যেদিন একান্নবর্তী পরিবারে এটাই ছিল, যেদিন যে বাবু বাজারে যাবেন তার গিন্নি বাজারে যাওয়ার একটি ফর্দ বানিয়ে দেবেন, মানে কি কি আমার দরকার সেই একটা ফর্দ, সবজি, মাছ, মশলা, যা যা নিত্য প্রয়োজনীয়, ফল। তো সেই রকম আজকে মেজবাবু বাজারে যাচ্ছেন, তো মেজগিন্নি সেই ফর্দ তৈরি করলেন। ফর্দ তৈরি করে উনি সযত্নে মেজবাবুর হাতে দিয়ে বললেন যে দেখো, তুমি কিন্তু এই ফর্দের প্রত্যেকটি জিনিস কিন্তু এনো, কেননা প্রত্যেকটি জিনিস কিন্তু ভীষণ প্রয়োজনীয়। আর পাঁচুর হাতে দিয়ে, তো মেজবাবু যথারীতি পাঁচুর হাতে সেই ফর্দটি দিয়ে বললেন, পাঁচু এই ফর্দটা ভালো করে রাখ, মেজবান তৈরি করে দিয়েছে, এইসব জিনিসপত্র কিন্তু আমাদের কিনে নিয়ে আসতে হবে। তো মেজমাও বললেন, দেখ পাঁচু, তুই মেজবাবুর সঙ্গে যাচ্ছিস, জিনিসপত্র তো নিশ্চয়ই কিনবি, সবজি, ফল, মাছ কিনবি, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু সেগুলো যেমন ভালো করে পরখ করে নিবি যে জিনিসটা ভালো কিনা। মেজবাবুকেও কিন্তু তার ফাঁকে ফাঁকে একটু চোখে চোখে রাখবি, যেন সে তোর চোখের বাইরে না চলে যায়। কারণ মেজবাবুকে কিন্তু বোঝা মুশকিল, সে কোথায় কখন কি ভাবে থাকবে সেটা তো বোঝা যায় না, তুই কিন্তু খেলবি। তো পাঁচু মনে মনে ভাবলো যে যা হওয়ার সে তো ঈশ্বরই জানে, যাক বাজার অবধি তো পৌঁছই। মেজবাবু পাঁচুকে নিয়ে বাজার, তখনকার দিনে ছিল কি, বাজার খুব একটা বেশি দূরে ছিল না। আর তখনকার দিনে একটা আভিজাত্য ছিল, এখনকার মতো নিউক্লিয়ার ফ্যামিলি তো নয় যে স্কুটিতে স্টার্ট দিলাম আর গিন্নি পিছনে এসে বসলো, দিয়ে দুজনে হুশ করে বেরিয়ে গেলাম আর বাজার টাজার করে টোরে নিয়ে বাড়ি ফিরে চলে এলাম। তখন এরকম ছিল না। তখন একান্নবর্তী পরিবার, লোকের সংখ্যা বেশি, তা বাবুরা সাধারণত আগে আগে যেতেন আর পিছনে পিছনে তার চাকররা বস্তা, ব্যাগ যা নিয়ে তারা মালপত্র নিতে পারতেন সেগুলো বয়ে নিয়ে বাবুর পিছে পিছে তারা আসতেন। বাজারে ঢোকার মুখে একটা বটতলা ছিল। তো দূর থেকেই পাঁচুর চোখ পড়ল মেজবাবুর 2-3 জন বন্ধু ওখানে বসে আছে। তো পাঁচু খুব আতঙ্কিত হয়ে গেল যে মেজবাবুর বন্ধুরা বসে আছে, মেজবাবু কি এমত অবস্থায় আমার সাথে বাজার করতে যাবে বন্ধুদের সঙ্গ ছেড়ে? ঠিক তাই, পাঁচু যা ভাবলো
মেজবাবু আর একটু এগিয়ে এসেই বলল, হ্যাঁ পাঁচু, তুই এক কাজ কর, তুই রামদার দোকানে গিয়ে সব ফর্দ তো লেখাই আছে, মেজমা তো সব লিখেই দিয়েছে, সেইগুলো নিয়ে গিয়ে তুই রামদার দোকানে সব জিনিসপত্র কেন। আমি বন্ধুদের সঙ্গে এত কাল পরে দেখা হয়েছে, একটু কথাবার্তা বলে আমি আসছি। তো পাঁচু অনেক ভেতরে সাহস সঞ্চয় করে মেজবাবুকে বললেন, মেজবাবু আপনি যেন ভুলে যাবেন না, কারণ মেজমা বারবার বলে দিয়েছে তো তাড়াতাড়ি করে সব জিনিস নিয়ে বাড়িতে ফিরে আসতে। তা আপনি বন্ধুদের সঙ্গে কথা বলে কিন্তু চলে আসবেন, বেশি যেন দেরি করবেন না। মেজবাবু যথাযথ, না না তুই যা না, আধা ঘন্টা 40 মিনিট বড় জোর কথা বলবো, ততক্ষণে তোর কাজও হয়ে যাবে, আমারও এদের সঙ্গে একটু গল্প গুজব হয়ে যাবে। তো পাঁচু মনে মনে ভাবলো, ঠিক আছে চলো, এইভাবেই নাই যাই আমি রামদার দোকানে। তো যথারীতি পাঁচু তার ব্যাগ নিয়ে, ঝোলা নিয়ে রামদার দোকানে গিয়ে উপস্থিত হলো। তাকে বলল, রামদা আপনি সব যা যা ফর্দে লেখা আছে সেই অনুযায়ী সব আমাকে জিনিসপত্রগুলো দিয়ে দিন, সবজি যেগুলো দিয়েছে, আলু পটল কুমড়ো বেগুন সব দিয়ে দিন, লঙ্কা, আদা দিতে ভুলবেন না, আদা একদমই শেষ হয়ে গেছে, গিন্নিমা বারবার বলে দিয়েছে। তো তা রামদা চশমার ডগা দিয়ে এরকম করে তাকিয়ে বলতে শুরু করলেন যে, কি ব্যাপার, তুই একা এসেছিস, তোর মেজবাবু আসবে তো টাকা দিতে? তো পাঁচু বলল যে, না না, মেজমা বারবার বলে দিয়েছে, আরে এই তো কাছেই বাজারে ঢোকার পথে যে বট গাছটা রয়েছে ওখানে মেজবাবুর 2-3টে বন্ধু বসেছিল, মেজবাবু ওখানেই আছে, আপনি দিয়ে দিন না সব। তো রামদা বলল, ঠিক আছে করে দিচ্ছি। তো রামদা সমস্ত যথারীতি তার যা সবজিপাতি যা লেখা ছিল সমস্ত সে লিখে ফর্দতে দাম বসিয়ে তিনি বললেন যে, নে পাঁচু তোর তো সব হয়ে গেল। তা কই, আধ ঘন্টা হয়ে গেল, তোর মেজবাবু তো এখনো এলো না। আরে রামদা অত চিন্তা করছেন কেন, মেজবাবু ঠিক চলে আসবে। রামদা আবার চশমাটি নাকের ডগায় নিয়ে বললেন, এলেই ভালো। তো পাঁচু তারপরেও 10 মিনিট যায়, 15 মিনিট যায়, দেখে যে আর তো মেজবাবু আসে না। সে ভাবছে এখনো তো কত জিনিস বাকি আছে, সবে তো সবজি রামদার দোকান থেকে নিয়েছি, এখনো মাছের দোকান, হ্যাঁ যেতে হবে, মশলাপাতির দোকানে যেতে হবে, মুদির দোকানে, না হলে তো সব মালপত্র নেওয়া যাবে না। তো সে রামদাকে বললো, রামদা এই বস্তাটা থাকুক, সবজির বস্তাটা থাকুক, আমি তোমার একটু দেখে আসি, মেজবাবু হয়তো ভুলে তোমার দোকানে না আসে, হয়তো মাছের দোকানে গেছে, তো আমি একটু দেখে আসি। তো রামদা, হ্যাঁ ঠিক আছে যা দেখে আয়। তো পাঁচু হন্তদন্ত করে প্রথমে ভাবলো যে না একটু বাজারটা ঘুরে নি, সত্যি যদি আগে চলে যায় মাছের দোকানে গিয়ে মেজবাবুকে সে পাঁচু একদম দেখতে পেল না। তাই ভাবলো যে না, মাছের দোকানে তো মেজবাবু নেই, তাহলে তো আমরা দেখি মুদির দোকানে গিয়ে দেখি। কিন্তু বাবু যাবে কি করে মুদির দোকানে, ফর্দ তো আমার হাতে, তাহলে বরং আমি বটতলাতে গিয়ে দেখে আসি। বটতলাতে গিয়ে পাঁচু ভীষণ আপসেট হয়ে গেল, কারণ সে সেখানে না মেজবাবুর বন্ধু বান্ধবকে দেখতে পেল, না মেজবাবুকে দেখতে পেল। সে ভীষণ হতবাক হয়ে মনে মনে ভাবলো, তাহলে বাবু গেলেন কোথায়। পাঁচু আরো আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করলো, মেজবাবুকে দেখেছে নাকি কেউ।
কেউ বলল না না আমি তো দেখিনি, কেউ বলল না দেখিনি, এরকম চলছে। একজন তার মধ্যে বলে উঠল যে কেন তোর মেজবাবু তো আমি দেখলাম বাড়ির দিকে যাচ্ছে। তখন পাঁচুর আর বুঝতে কোনো অসুবিধা হলো না। পাঁচু বুঝে গেল যে মেজবাবু বাজারের দিকে আর যায়নি, ও ঠিক বাড়ি চলে গেছে, ও ভুলেই গেছে যে ও বাজার করতে এসেছে। এই যেটা প্রায় হয়ে থাকে, এটাই হয়েছে আবার। তো পাঁচু সঙ্গে সঙ্গে রামদার কাছে ফিরে এলো, এসে বলল রামদা আপনি বরং ব্যাগটা আর ফর্দটা দিয়ে দেন, আমি বাড়িতে গিয়ে সব সবজি টবজি রেখে আসি, তারপরে আমি আবার এসে আপনাকে পয়সাটা দিয়ে যাই। তখনকার দিনে তো খুব সততা ছিল, কেউ কারো পয়সা কড়ি এইভাবে চোট করে দেবে বা দেবে না। হয়তো ধার তারা নিত, কিন্তু এইরকম মনোভাব ছিল না যে লোককে ঠকিয়ে পয়সাটা তার দেবে না। তাই রামদা এক কথাই বলে দিল যা তুই তাহলে নিয়ে যা। তো পাঁচু যথারীতি সে নিয়ে চলে গেল বাজারটা নিয়ে। তো যে হাঁটছে, কেন তার তো ঘাড়ে অনেক বোঝা, সেই অত ভারী বস্তা নিয়ে পিঠে নিয়ে যাওয়া, তার তো একটু সময় লাগবে। এর মাঝখানে কি হয়েছে, মেজবাবু যথারীতি বাড়িতে পৌঁছে গেছে, গিয়ে খুব জোরে হাঁক দিচ্ছে, হ্যাঁ পাঁচু মরলি কোথায়, হ্যাঁ এখনো তোর ইয়ে নেই, জানিস না আমাকে দাড়ি কাটতে হবে, আমি যে দাড়ি কামাবো তার যন্ত্রপাতিগুলো কোথায়, কিছুই খুঁজে পাচ্ছি না, আর এই আয়না চিরুনি এগুলোও দেখতে পাচ্ছি না, আমার কত কাজ আছে। তো মেজবাবুর এই পাঁচু পাঁচু চিৎকার শুনে রান্নাঘর থেকে গিন্নিমা ভাবছে এ কি, পাঁচু তো তার সাথেই গিয়েছিল, তো সেই পাঁচুকে আবার সে বলছে কেন যে পাঁচু তুই কোথায় মরলি। তো গিন্নিমা মেজো গিন্নি বাইরে বেরিয়ে এসে বলছে এ কি পাঁচু কই। তখন মেজবাবু বলে উঠছে, আরে আমি তো এটাই বলছি যে পাঁচু কোথায় গেল। কেন পাঁচু আবার কোথায় যাবে, পাঁচুর সঙ্গে তোমার সাথেই বাজারে গিয়েছিল। বাজার কবে? গিন্নিমা বুঝতে পেরে গেলেন, মানে মেজমা বুঝতে পেরে গেলেন যে পাঁচুকে আজও বাজারে ফেলে দিয়ে, তুমি কি পাঁচুর সঙ্গে সবজি বাজারে ঢুকেছিলে? মেজবাবু চুপ। মাছের দোকানে গিয়েছিলে, মুদির দোকানে গিয়েছিলে? গিন্নিমা এক এক পর এক কৈফত করে যাচ্ছেন, কিন্তু মেজবাবু সব দিকেই বড় উদাসীন, তাই হাঁ করে তাকিয়ে থাকলেন। যাই হোক, কিছুক্ষণ পরে পাঁচু সব সবজি টবজি নিয়ে বাড়িতে ফিরে এলো। তো পাঁচু বলল, মেজমা আমি রামদার দোকান থেকে ফর্দ মধ্যে দাম বসিয়ে আমি নিয়ে এসেছি, আপনি পয়সাটা যদি দেন তাহলে আমি একটু রামদাকে ওটা দিয়ে আসি, আর মাছও তো আমি কিনতে পারিনি, কারণ মাছের দোকানে তো আমি যেতেই পারিনি মেজবাবুকে খোঁজার জন্য। আচ্ছা পাঁচু, মেজমা পাঁচুকে জিজ্ঞেস যাচ্ছে, পাঁচু তুই মেজবাবুকে বাজার অবধি নিয়ে না, আমি তো নিয়েই যাচ্ছিলাম, মেজবাবুর বন্ধু বান্ধবরা থাকাতে মেজবাবু সেই বন্ধুদের সঙ্গে গল্প করবেন বলে থেকে গেলেন, আমাকে বললেন তুই যা, আমি একটু বাদে যাচ্ছি। তো আমি সেই বুঝে রামদার দোকানে গিয়ে সব লেখাপড়ি করালাম, বাবু এলেন না বলে গোটা বাজার বাবুকে খুঁজলাম, খুঁজে তারপরে দেখলাম যে বটতলাতে এসেও দেখলাম নেই। ওখান থেকে আমাদের মণ্ডল পাড়ার গুপিবাবুর সঙ্গে দেখা হলো। তো গুপিবাবু বললেন, তখন গুপিবাবু বললেন হ্যাঁ তোর বাবুকে তো একটু আগে দেখলাম বাড়ির দিকে যাচ্ছে। তাতে আমি বুঝতে পারলাম যে বাবু আবার চলে এসছেন বাড়িতে। তো এই ছিল আমাদের মেজবাবুর
একেবারেই উদাসীনতা, একেবারেই ভুলে যাওয়া, তার মনেই নেই যে সে কোন কাজটা করতে গিয়েছিল। তো এই রকম হচ্ছে মেজবাবুর ঘটনা। তো সন্ধেবেলায় যখন বড়বাবু ফিরে এলেন, বড় গিন্নি তখন মেজবাবুর এই ঘটনা বড়বাবুকে বিস্তারিতভাবে বললেন। এবার অনেকেই জানতো যে মেজগিন্নির দিদির মেয়ের বিয়ে, তাই কথা আছে আজকে বিকেলে মেজগিন্নিকে নিয়ে মেজবাবু বিয়ের কাপড়, মানে যৌতুক দেওয়ার কাপড় কিনতে যাবে। তো বড়বাবু মেজবাবুর এই সকালবেলার ঘটনা শুনে ভীষণ আতঙ্কিত হয়ে বড় গিন্নিকে বললেন, শোনো বড় গিন্নি, আমি ওই পাঁচুর হাত দিয়ে গোটা 10-15 কাপড় পাঠিয়ে দেব, মেজগিন্নিকে বলো সেখান থেকেই যেন তার দিদির মেয়ের জন্য কাপড় পছন্দ করে নেয়। ভুলেও যেন সে মেজবাবুর সঙ্গে বাজারে বাজার করতে না যায়, কারণ এটা আমাদের পাঁচু ছিল। পাঁচু চাকর মানুষ, সে একা একা বাজার থেকে চলে এসেছে, সেটা শোভা পায়। কিন্তু বাড়ির গিন্নিরা বাবুদের সঙ্গে বাজারে গিয়ে একা একা বাজার থেকে ফিরে আসবে, এটা কি মেনে নেওয়া যায়? যায় না। তো মেজবাবু আমাদের এরকম ভুলক্কর ছিলেন, মানে সব কথা ভুলে যেতেন, তার মনেই থাকতো না, সেই নিয়ে তার কোনোদিন কোনো চিন্তাও ছিল না, বা নিজেকে শুধরে নেওয়ার কোনো চেষ্টাও তাদের মধ্যে ছিল না। কেন, তার মধ্যে উনি যে এই কাজটা করেছেন সেইটা সম্বন্ধেই ওনার কোনো না ছিল কোনো লজ্জা, আর না ছিল কোনো অনুতাপ। এবার লজ্জা অনুতাপ যখন মানুষের মধ্যে না আসে, সেই ভুলটার রেকটিফিকেশন মানে সংশোধন কোনোদিন হয় না। এই দুটো শব্দ আমাদের জীবনে ভীষণ প্রয়োজন আছে, লজ্জা আর অনুতপ্ত। এই দুটো শব্দ যাদের মধ্যে আসে না, ভুল যে করে না তা না, আমরা সারা জীবনই প্রচুর ভুল করে থাকি, কিন্তু এই দুটো শব্দ আমাদেরকে বাঁচিয়ে দেয়। এই দুটো শব্দের উপরে যদি আমরা একটু জোর দিই, তাহলে আমরা নিজেকে অনেকটা শুধরে নিতে পারি। তো এই হলো আমাদের মেজবাবুর গল্প। এবং মেজবাবু যখনই দাড়ি কামাতে বসতেন, উনি অর্ধেকের বেশি দিন চিরুনি আয়না খুঁজে পেতেন না। কেন, তখনকার সময় তো এখনকার মতো এরকম ড্রেসিং টেবিল বলে কিছু ছিল না সঠিকভাবে, সব ওই কুলঙ্গিতে রাখা থাকতো। ওই একটা ছোট হাফ ঝোলানো একটা আয়না আর চিরুনি। চিরুনি গুটি গুটি পায়ে যে কোথায় চলে যেত, কারণ যেই আসছে সেই চুল আঁচড়াচ্ছে, আঁচড়ে তার যেখানে মনে হচ্ছে চুল আঁচড়ানোটা শেষ, সে সেখানেই চিরুনিটা রেখে চলে গেল। মানে যথাস্থানে গিয়ে যে সেটা রাখবে, যেটা এখন আমরা করি, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমরা সবাই নিজেদেরকে প্রস্তুত করি এবং ড্রেসিং টেবিলেই সমস্ত জিনিসপত্রগুলো রাখি। কারণ এখন আমাদের খুব সীমিত জায়গা, পরিধিটা খুব সীমিত। তখনকার তো সীমিত ছিল না, প্রচুর বড় পরিধি। ফলে এক জায়গায় দাঁড়িয়ে কেউই কোনো কাজ করতো না, খাওয়া ছাড়া বা নিজেকে হালকা করা ছাড়া, এই সব ছাড়া সে কাজ করতো। তারা গল্প করতে করতেই চুল আঁচড়াচ্ছে, গল্প করতে করতেই জামা বদলাচ্ছে, এবং গল্প করতে করতেই চিরুনিও এইভাবে হাত বদলে বদলে কোথায় গিয়ে পড়ে থাকতো, কেউ খুঁজেই বার করতে পারতো না। চিরুনি তাল্লাশি তখন শুরু হতো, চিরুনি তাল্লাশি। তো এই হচ্ছে আমাদের মেজবাবুর গল্প। এবার আমরা অন্যান্য বাবুদেরও অনেক অনেক যারা গুণের অধিকারী তাদের নিয়ে কথা বলবো। তবে আপাতত মেজবাবুকে নিয়ে গল্পটা বলছিলাম, এবং মেজবাবুর এই গল্পে আপনারা শুনতেই পেলেন যে কীরকম লাগলো। দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখি, তাহলে আবার দেখা হবে
পরবর্তী পর্বে সেটা আমি এই একান্নবর্তী পরিবারেরই কন্টিনিউশন করব কি নতুন গল্প করব সেটা একটু উজ্জ্বল থাকুক। আগামী পর্বে তখন দেখা যাবে ওটা। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি উৎসাহিত হই এবং লাইক দেওয়ারও একটা চেষ্টা করবেন। অ্যাটলিস্ট দেখবেন একটু, তাহলেই হয়তো আমি আরও উৎসাহিত হব এবং আপনাদের জন্য আরও অনেক অনেক ভালো ভালো গল্প তৈরি করার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।